আজ আমরা ভেক্টর অ্যালজেব্রা করব। ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টরের বীজগাণিতিক রূপ, ঠিক আছে, বা প্রয়োগ যেটাই বলিস সেটাই এখানে আছে। মূলত এই অংশটা মানে বিশেষ করে প্রাথমিক ধারণা থেকে শুরু করে যাই বলিস, এই অংশটা মূলত ফিজিক্সে তোরা খুব ডিটেলস পড়ে থাকিস। হ্যাঁ, কারণ ফিজিক্সে খুব সুন্দর করে এটা দেওয়া আছে, সেনদের বইয়েও দেওয়া আছে, দেওয়া নেই তা নয়। তো যাই হোক, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকু আলোচনা করে অঙ্কে ফিরে যাব আমরা। মূলত আমাদের চেনা, যেমন ধর রাশি, আমাদের চেনা ভৌত রাশিকে মোটামুটি দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। স্কেলার রাশি বা ভেক্টর রাশি। এই স্কেলার রাশিটা কি? আচ্ছা, যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক নেই, কেবলমাত্র মান আছে দিক নেই, অর্থাৎ কোন দিকে যাবে তার ডিরেকশনটা নেই নির্দিষ্ট, তখন তাদের সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি, সরি স্কেলার রাশি। কি বললাম? যে সমস্ত রাশির, যে সমস্ত ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই বা অভিমুখ নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন ধর ভর, এর কোনো মান, এর মান আছে কত কিলো, কত কত গ্রাম, কিন্তু এর কি কোনো দিক আছে? তারপরে মনে কর আয়তন, তারপর মনে কর দ্যুতি, এদের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, অর্থাৎ আয়তন কোন দিকে মাপবো আমরা, বা কেউ যদি কোনো 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 কিছুর আয়তন বা ভর বলে, তাহলে সেটা কোন দিকের বা কোন ডিরেকশনের রেসপেক্টে বলছে সেটা তো বোঝা যায় না, পরিষ্কার নয়। সেই জন্য এটাকে স্কেলার বলছি। ভেক্টর কি? যে সমস্ত ভৌত রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, অর্থাৎ মান তো থাকবেই, তার সঙ্গে অভিমুখও রয়েছে, অর্থাৎ কোন দিকের রেসপেক্টে সেই মানটা পরিমাপ করা হচ্ছে বা মানটা বলা হচ্ছে। যেমন ধর এক নম্বর, মানে প্রথমে যদি তুই ভাবিস গতিবেগ, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, তাই না, সেটা নির্দিষ্ট মান রয়েছে। ত্বরণ নির্দিষ্ট মান আছে এবং অভিমুখ আছে। যে কোনো বল তার নির্দিষ্ট অভিমুখ আছে, মান আছে। এই ভেক্টর নিয়েই হচ্ছে আমাদের আলোচনা। তার মানে হচ্ছে যার যে সমস্ত রাশি, রাশির মান এবং অভিমুখ দুটোই আছে, সেই সমস্ত রাশির আলোচ্য বিষয় আমাদের আছে। তাহলে প্রথমে আমরা লিখি যে ভেক্টরের বীজগাণিতিক প্রকাশ, অর্থাৎ ভেক্টর গুলোকে বীজগণিতে কিভাবে প্রকাশ করা হয়। তাহলে এর একটা মান এবং দিক যেহেতু থাকে, তাহলে মনে কর এ বি একটা ভেক্টর, ঠিক আছে। এই এ কে বলা হয় ভেক্টরের প্রারম্ভিক বিন্দু, আর বি কে বলা হয় অন্তিম বিন্দু বা অবস্থান, যাই বলিস, বিন্দু বা অবস্থান, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে বলে দিই, ভেক্টরকে প্রকাশ করা হয়, ভেক্টরকে প্রকাশ করা হয়
অ্যারো চিহ্ন দিয়ে এরকম। ঠিক আছে, এবার মনে কর যে এ এবং বি একটা ভেক্টর, কেউ এই ডিরেকশন অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর ইন্ডিকেট করছে, তাহলে কি হবে, এ বি একটা ভেক্টর। আচ্ছা এখানে আসি, তাহলে এ প্রাথমিক বিন্দু, তাই তো, বা প্রাথমিক অবস্থান, আর বি হচ্ছে অন্তিম অবস্থান, তাহলে এ বি ভেক্টরটা কি হবে, এরকম। এবার এই এ বি কে যদি আমরা এই এ দিয়ে প্রকাশ করি, স্মল এ দিয়ে অর্থাৎ মানে যদি প্রকাশ করি, তাহলে ভেক্টরটা হবে এ। তার মানে এ বি ইকুয়ালস টু এ। এই যে এখানে ডিরেকশনটা লক্ষ্য কর, এটা এ থেকে প্রাথমিক বিন্দু এদিক থেকে ও এদিকে যাচ্ছে, গিয়ে তারপরে তার একটা মান পাওয়া যাচ্ছে। তাহলে এই যে যে অভিমুখ আছে, নির্দিষ্ট দিক আছে, সেটাকে আমরা এখানে গুরুত্ব দিয়ে বিচার করছি ভেক্টরের ক্ষেত্রে। এটা এখানেই উল্টো হতে পারে, ঠিক আছে, যদি ডিরেকশন পাল্টে যায়। ডিরেকশন পাল্টে গেলে কি হয়, ভেক্টরের আগে জাস্ট একটা মাইনাস আসে। ডিরেকশনটা যখনই পাল্টে যায়, অর্থাৎ ডিরেকশনটা এদিকে না থেকে এদিকে হয়ে গেল, ঠিক আছে, তাহলে জাস্ট তার আগে একটা মাইনাস চিহ্ন হবে। তাহলে এ ভেক্টর এ আর মাইনাস এ ভেক্টরের মধ্যে ফারাকটা কি, আসলে এদের পরম মান একই, অর্থাৎ এরা আসলে একই ভেক্টর। দুজনের ডিরেকশন, দুটি ভেক্টরে শুধু ডিরেকশন অপোজিট, বিপরীত, তাই তো। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিরেকশনে যদি আমরা ভেক্টরের মানটাকে পজিটিভ ধরি, তাহলে তার বিপরীত ডিরেকশনটা কি হয়ে যাবে, নেগেটিভ। এই এই যে নেগেটিভ, অর্থাৎ এই মাইনাস এ কে বলা হয় ঋণাত্মক ভেক্টর, তাই তো। অর্থাৎ ধনাত্মক ভেক্টরের বিপরীত ডিরেকশন যেটা হবে সেটাই হবে ঋণাত্মক ভেক্টর। সেক্ষেত্রে তাদের মান একই হয়, যেমন এ আর মাইনাস এ, ঠিক আছে। এরপরে ধর শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, যে সমস্ত ভেক্টরের মান শূন্য, অর্থাৎ দৈর্ঘ্য তাদের কোনো দৈর্ঘ্য নেই, শূন্য দৈর্ঘ্য, তাদেরকে শূন্য ভেক্টর বলা হয়। এই শূন্য ভেক্টরকে শূন্য তার উপরে অ্যারো কিংবা বোল্ড শূন্য দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এদের কি আছে, এদের দৈর্ঘ্য, শূন্য ভেক্টরে কি বললাম, দৈর্ঘ্য হচ্ছে শূন্য, তাই তো। এদেরকে এইভাবে প্রকাশ করা হয়। 3 নম্বর, সেটা হচ্ছে ধর সমান ভেক্টর। দুটি ভেক্টরের মান যদি সমান হয়ে যায়, মনে কর যে এ বি একটা ভেক্টর যার ডিরেকশন এ, ঠিক আছে, যাকে আমরা এ ভেক্টর দিই। আবার পি কিউ একটা ভেক্টর যাকে আমরা বি দিই। তার মানে এ বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ, আর পি কিউ ভেক্টর হচ্ছে বি, ঠিক আছে। এবার এই দুটো ভেক্টর যদি মানের দিক থেকে বা দৈর্ঘ্যের দিক থেকে সমান হয়ে যায়, তখন এদেরকে সমান ভেক্টর বলা হবে। অর্থাৎ কখন হবে না, যখন এ বি সমান পি কিউ হবে। দিস ইমপ্লাইজ কি, অর্থাৎ এ সমান বি। তবে এই ধরনের ক্ষেত্রে কি বলা হবে, যে এরা পরস্পর সমান ভেক্টর। আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখানে, যেটা খুব দরকার হবে, যেটাকে বলা হয় একক ভেক্টর বা ইউনিক ভেক্টর। একক ভেক্টর বা ইউনিক ভেক্টর। নাম থেকে আমরা বুঝতে পারছি যে একক মানে এক, অর্থাৎ যে সমস্ত ভেক্টরের মান অর্থাৎ এক, যে সমস্ত ভেক্টরের মান এক,
তাদেরকে বলা হবে একক ভেক্টর। মনে কর আমরা এরকম একটা ভেক্টর নিলাম এ, ঠিক আছে? আমরা যদি এরকম একটা ভেক্টর এ নিই এবং এই এ এর মান হিসেবে আমরা মড অফ ভেক্টর এ লিখি, ঠিক আছে? তাহলে একক ভেক্টর এ ইকুয়ালস টু, কি বললাম ভালো করে দেখ, আমরা কোনো একটা ভেক্টর, বোর্ডের দিকে তাকা, আমরা কোনো একটা ভেক্টর এ নিলাম যে আসলে একক ভেক্টর ধরে নে, ঠিক আছে? যার মান হচ্ছে এটা, কারণ যে কোনো জিনিস, যে কোনো রাশির মডুলাস নিলে তার মান পাওয়া যায়, ঠিক আছে? যদি হয় তাহলে একক ভেক্টর এ ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য কর, তাহলে এখানে একটা জিনিস আমি ব্যবহার করেছি, একক ভেক্টরের চিহ্ন কি আছে? ক্যাপ। এটাকে বলা হয় ক্যাপ, এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ। অর্থাৎ যে কোনো রাশির মাথাতে যদি ক্যাপ ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে বলা হয় একক ভেক্টর। মানে ডাইরেক্ট অ্যারো চিহ্ন ব্যবহার করলে সে হলো ভেক্টর, আর ক্যাপ ব্যবহার করলে হচ্ছে একক ভেক্টর। তার মানে ক্যাপ, এই যে এ ক্যাপ ইকুয়ালস টু ভেক্টর এ বাই ভেক্টর মডুলাস অফ ভেক্টর। তাহলে যে কোনো একক ভেক্টর যদি হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে এটা। পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে, একক ভেক্টর বের করতে দেয় বা একক ভেক্টর দিয়ে দিয়েছে, সেখান থেকে অন্য ভেক্টরের সম্পর্ক বের করতে দেয়, সেক্ষেত্রে এই নিয়মটা আমরা ব্যবহার করব। আর এটা হচ্ছে একক ভেক্টরের চিহ্ন। এই একক ভেক্টরের এখানে এসে আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আচ্ছা, আমরা যদি এরকম ভাবি, ঠিক আছে, যে এটা এক্স অক্ষ, হ্যাঁ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি মান স্মল আই হয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি জে হয়, আর জেড অক্ষের ধনাত্মক দিকে যদি কে হয়, ভালো করে দেখ, এক্স ওয়াই জেড তিনটে অক্ষ নিলাম আমরা, এক্স ওয়াই জেড তিনটে অক্ষ নিয়েছি। এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর হচ্ছে আই, আমরা এখানে আমি লিখি এখানে, তাহলে বুঝতে পারবি। এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর জে, এবং জেড অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর কে। ভালো করে দেখ, এটা খেয়াল কর। এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর আই ধরা হয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর জে ধরা হয়, আর জেড অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর কে ধরা হয়। তাহলে আই জে কে রে আমরা কি দেখলাম? এক্স অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর, আর জেড অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর। এই এই যখনই এটা একক ভেক্টর হিসেবে আমরা লিখি, তখন এটাকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, और नॉर्मल आई वेक्टर, जे वेक्टर, के वेक्टर, किंबा और बोल्ड 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 हरफे यदि আমরা आई जे के লিখি, এই সব এটা অথবা এটা অথবা এটা, ভালো করে দেখ, এই তিনটে ফর্মের যে কোনো ফর্মে যদি আমরা লিখি তাহলে তাদেরকে কিন্তু ইউনিট ভেক্টরই বোঝাবে। তাহলে আই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের ইউনিট ভেক্টর, জে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ইউনিট ভেক্টর, কে হচ্ছে জেড অক্ষের ধনাত্মক দিকে। ইউনিট ভেক্টর থেকে, হ্যাঁ, একক ভেক্টর থেকে এই কনসেপ্টটা কিন্তু আসছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এখানে এরপরে আই জে কে দিয়ে আমাদের বিভিন্ন রকম এক্সপ্রেশন আসবে, তখন বুঝতে হবে যে আই মানে কোন দিকে বলছে, জে মানে কোন দিকে বলছে, জেড মানে কোন দিকে বলছে।
এরপরে হচ্ছে ভেক্টরের যোগ, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, ভেক্টরের যোগ। এটা একটা বড় যোগ বা বিয়োগ যাই বলি, সেক্ষেত্রে যোগের নিয়মটাই বলছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। এর আরেকটা নাম আছে বুঝলি, ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম বা ত্রিভুজ সূত্র বলা হয়। ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম বা ত্রিভুজ সূত্র, ঠিক আছে, সেটাও বলা হয়। এই যোগের ক্ষেত্রে সেই নিয়মটা আছে। আমরা যে কোনো একটা ত্রিভুজ নিই, ধর এরকম একটা ত্রিভুজ নিচ্ছি আমরা, এ বি সি। মনে কর এই বরাবর হচ্ছে এ ভেক্টর, তার ডিরেকশন এদিকে, এই বরাবর হচ্ছে বি ভেক্টর, যার ডিরেকশন হচ্ছে এদিকে, এ ভেক্টর হচ্ছে এ বি। তাহলে কি লিখলাম দেখ, লিখলাম হচ্ছে, তার মানে এ বি সি একটি ত্রিভুজ, তাই তো? এ বি সি একটি ত্রিভুজ যার, আচ্ছা ধরি, যার এ বি ইকুয়ালস টু হচ্ছে এ, বিসি ইকুয়ালস টু বি ধরছি আমরা, তাই তো? তাহলে আমরা দুটো বাহুর দুটো ডিরেকশন, এই যে দেখ চিত্র বোর্ডের দিকে দেখ, এই যে অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে বাহুর দিকে, এই অ্যারো চিহ্ন কিন্তু বোঝাচ্ছে যে ভেক্টর কোন ডিরেকশনে কনসিডার হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তার উপরে ভেক্টরের মান আসবে, ঠিক আছে? আর এই ডিরেকশনে যদি আমরা দেখাই, তাহলে এক্ষেত্রে বলছে এই এসি এর মানটা কি হবে, অর্থাৎ দুটো মান, দুটো বাহুর মান এ এবং বি, এ বি ইকুয়ালস টু এ, বিসি সমান বি দেওয়া আছে, তাহলে এসি ভেক্টরের মানটা কি হবে, এটাই ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্রটা বলে দিয়েছে। এক্ষেত্রে কি বলছে যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি হবে। কি বললাম, এ বি বিসি সেম ডিরেকশনে যাচ্ছে, তাই তো? এটা ডিরেকশন চেঞ্জ করলো, এক্ষেত্রে নিয়ম বলছে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু এসি ভেক্টর, তাই তো? তার মানে দিস ইমপ্লাইজ এসি সমান কত হবে, তাহলে এ প্লাস বি, তাই না রে? এই যে এই নিয়মটাকেই বলা হয় ভেক্টরের তোর ত্রিভুজ যোগের ত্রিভুজ নিয়ম। এটা একটু খেয়াল রাখবি, কারণ এটা অনেক সময় অনেক অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা আমাদেরকে ব্যবহার করতে হয়। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটাও খুব গুরুত্বপূর্ণ। মনে কর ও একটা বিন্দু, তার সঙ্গে ওপি আর একটা বিন্দু আছে, আর ও কিউ আর একটা বিন্দু আছে, এই আর একটা দূরত্বে গিয়ে ও কিউ আছে। কি বললাম, বোর্ডের দিকে দেখ, ও একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, ধরি ও একটি নির্দিষ্ট বিন্দু, তাই তো? ও যদি নির্দিষ্ট বিন্দু হয়, তাহলে এই ওপি কে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হবে। কি বললাম দেখ, ও যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, তাহলে ওপি কে ও বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ ওপি কে ও বিন্দুর সাপেক্ষে, কারণ এই বিন্দুটাকে নির্দিষ্ট বিন্দু ধরা হয়েছে, সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হবে।
আবার ও কিউ কে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হবে। ওপি কে ও বিন্দুর সাপেক্ষে আর ও কিউ কে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলা হবে। যদি আমরা এই অবস্থান ভেক্টরটাকে এ ধরি আর এই অবস্থান ভেক্টরটাকে বি ধরি, তাহলে লক্ষ্য কর পি কিউ যোগ করি, আর পি কে বলা হয় এখানে, পি কে বলা হয় প্রারম্ভিক বিন্দু অবস্থান ভেক্টরের সাপেক্ষে, আর কিউ কে বলা হয় অন্তিম বিন্দু। তাহলে ভেক্টরের এই যে যে ত্রিভুজ সূত্রটা আমরা পেয়েছি, লক্ষ্য কর একটু জাস্ট আগে এই যে এটা, এই যে যে ত্রিভুজ সূত্র আছে, এই ত্রিভুজ সূত্রটা যদি আমরা এই যে এই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে প্রয়োগ করি, দেখ ভালো করে, হ্যাঁ, ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে ওই নিয়মটা প্রয়োগ করি তাহলে কি আসছে দেখ, ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ, ওপি প্লাস ও কিউ ইকুয়ালস টু পি কিউ, ও সরি পি কিউ ইকুয়ালস টু ও কিউ। কি লিখলাম? ওপি প্লাস পি কিউ ইকুয়ালস টু ও কিউ, ঠিক আছে? ও কিউ, এটা অবশ্যই ভেক্টর চিহ্ন দিবি, এটা দিতে ভুল করবি না। দিস এমপ্লাইজ পি কিউ ইকুয়ালস টু ও কিউ মাইনাস ওপি। এবার ও কিউ মানে কত? বি, আর ওপি মানে হচ্ছে এ। দেখ ভালো করে, এটা জাস্ট মান বসিয়েছি, এরপরে এখানে করছি। তাহলে অতএব পি কিউ ইকুয়ালস টু বি মাইনাস এ। এই বি মানে কি? বি মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে ও কিউ এর অবস্থান ভেক্টর, আর ওপি মানে হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে অবস্থান, ওপি এর অবস্থান ভেক্টর। তাহলে এখানে কি লিখবো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাই তো বলা আছে, দেখ এই যে এখানে এই যে এটা, এই জায়গাটা লক্ষ্য কর। তাহলে আমরা যে কোনো এক্ষেত্রে বলতে পারি যে ক্ষেত্রে পি কিউ সমান হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য কর, এই পি কিউ প্রাথমিক বিন্দু ও পি অন্তিম বিন্দু, প্রাথমিক অবস্থান পি, অন্তিম অবস্থান বা পরবর্তী অবস্থান হচ্ছে কিউ। আর এটা যদি আমরা কিউ পি লিখতাম তাহলে কিন্তু এটা উল্টে যেত, তাহলে হতো পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস কিউ বিন্দুর অবস্থান। অর্থাৎ যখন আমরা এই অবস্থান ভেক্টর লিখবো তখন দ্বিতীয় বিন্দু, অর্থাৎ দ্বিতীয় বিন্দু যেটা থাকবে সেটা মাইনাস প্রথম বিন্দু, এটা একটু মনে রাখবে। যদি এ বি হয় তাহলে হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, পরে কে আছে? বি। এই জায়গাটা শুধু একটু খেয়াল রাখবি। আমাদের অঙ্ক করার জন্য এটুকুই দরকার, হ্যাঁ। আর এমনি যোগ বিয়োগ কিছু বিয়োগ গুণ আছে, ওগুলো নর্মাল যেমন হয় তেমন। এবার চল কি ধরনের সমস্যা আছে এই অঙ্কগুলোতে সেগুলো দেখি আমরা। প্রথম সমস্যা, বলছে এ ভেক্টর সমান 2i মাইনাস 5j প্লাস 3k
দেখ এগুলো কিন্তু আই জে কে সব ক্যাপ আছে, ক্যাপও দিতে পারিস, না দিলেও হবে। আই জে কে মানে হচ্ছে ইউনিট ভেক্টরই বুঝাবে। এত এবং বি ভেক্টর ইকুয়ালস টু আই মাইনাস 2j প্লাস কে হলে কি বলছে যে 3a mod of 3a plus 2b এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তাহলে আমাদের কাছে কি আছে দেখ, আমাদের কাছে আছে এ ভেক্টর। এগুলো লেখার সময় একটু সাবধান থাকবি, কারণ একই রকম লেখা তো। আর একটা জিনিস হচ্ছে এই আই জে কে, তার যে কোনো ভেক্টরের চ্যাপ্টারে সব থেকে মানে স্টুডেন্টের পক্ষে মারাত্মক কোনটা বলতো, সে ভেক্টর চিহ্ন দিতে ভুলে যায়। ভেক্টর চিহ্ন না দিলেই কিন্তু অঙ্ক কেটে দেবে, এটা খেয়াল রাখবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে ভেক্টর চিহ্নটাকে ফলো করবি। এ হচ্ছে এত এবং বি হচ্ছে আই মাইনাস 2j প্লাস কে। তাহলে আমাদেরকে যদি বের করতে হয় মড অফ 3a প্লাস 2b, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 3a বের করা। তার মানে 3 ইন্টু 2i মাইনাস 5j প্লাস 3k। ঠিক আছে, এই যেটাকে বলা হয় স্কেলার গুণ, তাই তো। তার মানে এ ভেক্টরের সঙ্গে 3 গুণ করা হচ্ছে। নর্মাল গুণ যেটা হয় ওটা নতুন কিছু নয়, ওই জন্য আমি আর ভাবছি না। 6i মাইনাস 15j প্লাস 9k কি করলাম দেখ, জাস্ট স্কেলার দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবটাকে গুণ করে দিলাম। এরপরে হচ্ছে 2b, কারণ আমার দরকার 3a প্লাস 2b, তাহলে 2 ইন্টু b, এর মান কত দেখ, i মাইনাস 2j প্লাস k ইকুয়ালস টু, তার মানে 2i মাইনাস 4j প্লাস 2k, তাই তো। দেখ অতএব 3a প্লাস 2b ইকুয়ালস টু, 3a মানে হচ্ছে 6i মাইনাস 15j প্লাস 9k, তাই তো। একদম কিছু না, চোখ বন্ধ করে বীজগাণিতিক মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যোগ বিয়োগ যেমন হয়। প্লাস 2b মানে হচ্ছে আমাদের কাছে 2i মাইনাস 4j প্লাস 2k, এই যে এটা পেয়েছি। এবার i এর সাথে i এর যোগ, তার মানে 6i প্লাস 2i, তাই তো, মাইনাস 15j প্লাস 4j প্লাস 9k প্লাস 2k। i এর সাথে i এর যোগ, j এর সাথে জোড়, k এর যোগ, k এর সাথে k এর যোগ, তার মানে হচ্ছে 8i মাইনাস 19j প্লাস 9 আর 2 11k। এবার মডুলাস করে দে, অতএব 3a প্লাস 2b ইকুয়ালস টু, তাহলে মডুলাস মানে কি, রুট ওভার অফ, আমরা কি জানি মনে আছে রে, x প্লাস i y সেম ওয়ে, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে কিসের, এখানে এই i j k এই ইউনিট ভেক্টরের রেসপেক্টে মডুল, এখানে মানটা বের করা হবে। ইউনিট ভেক্টর অর্থাৎ i এর সহগ স্কয়ার কত, 8 স্কয়ার প্লাস j এর সহগ মাইনাস 19 স্কয়ার প্লাস 11 স্কয়ার। দেখ ভালো করে, আছে। তাহলে সমান 64 প্লাস 19, 19 সঙ্গে 19 গুণ করলে কত হয় রে, 361 প্লাস 11 হচ্ছে 121, তাহলে রুট ওভার 1 1 2 6 2 8 2 8 8 14 4 2 3 2 5। তাহলে অতএব mod of 3a plus 2b equals to root over 548, এটাই आंसर। ভেক্টরের অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ দেখি।
করতে ভালো লাগে। এরপরে দেখ ভেক্টর a সমান 2j প্লাস 3j মাইনাস 4k। অঙ্কগুলো টোকার সময় খুব সাবধান, যখন খাতায় টুকবি, পরীক্ষার হলে যখন প্রশ্ন থেকে খাতায় টুকবি তখনও i প্লাস 2j প্লাস k হলে ভেক্টর a প্লাস ভেক্টর b এবং মড অফ a প্লাস b নির্ণয় করো। একদম আগের অঙ্কটার মতোই আছে, দেখ ভালো করে, যেটা জাস্ট একটু আগে করলাম আমরা। তাহলে কি করবো আমরা? a equals to 2i প্লাস 3j মাইনাস 4k, তাই তো? b equals to i প্লাস 2j প্লাস k। তাহলে আমাদের প্রথমে কি দরকার? a প্লাস b। তাহলে এখানে a প্লাস b equals to 2i প্লাস 3j মাইনাস 4k, তাই তো? মাইনাস i প্লাস 2j প্লাস k equals to দুটো i থেকে একটা i যাবে, তাহলে কটা i থাকবে? একটা। 3j প্লাস 5j মাইনাস 3k, তাই তো? তাহলে অতএব a প্লাস b equals to i প্লাস 5j মাইনাস 3k, এটা একটা উত্তর। আবার কি আছে? মড অফ a প্লাস b, তার মানে মড অফ a প্লাস b মানে i প্লাস 3j 5j, তাই তো? মাইনাস 3k ইকুয়ালস টু, তাহলে i এর সহগ কত? 1, তাহলে 1 স্কয়ার প্লাস j সহগ 5 স্কয়ার প্লাস k সহগ মাইনাস 3 স্কয়ার, তাই তো? তাহলে 1 প্লাস 25 প্লাস 9, তাহলে 9 আর 1 10 35, তাহলে এটা আরেকটা আনসার। ঠিক আছে? এরভাবে অঙ্কগুলো করতে হয়। নেক্সট পরের অঙ্কটা দেখি আমরা কি আছে। এরপর কি টাইপের অঙ্ক আছে? আচ্ছা, যদি আলফা সমান 2i মাইনাস 5j প্লাস 4k, কি আছে দেখ? আলফা সমান 2i মাইনাস 5j প্লাস 4k এবং বিটা সমান, বিটা মানে বিটা ভেক্টর আর কি, i মাইনাস 4j প্লাস 6k, তাই তো? হলে 2 আলফা মাইনাস ভেক্টর 2 আলফা মাইনাস বিটা এর এত নির্ণয় করো। তারপর আর একটা প্রশ্ন আছে, 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয়। ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। দুটো প্রশ্ন আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নটা আগে দেখি
কি বলছে দেখ, বিটা ইকুয়ালস টু আই, আর এর সঙ্গে কি আছে, ঠিক আছে। তাহলে সমাধান আলফা সমান কি আছে, 2i মাইনাস 5j প্লাস 4k, বিটা বিটা ভেক্টর ইকুয়ালস টু কি আছে না, i মাইনাস 4j প্লাস 6k, ঠিক আছে। এবারে আমাদের কাছে কি চেয়েছে দেখ, প্রশ্নটা দেখ, বলেছে 2 আলফা মাইনাস বিটা, তাহলে আমাকে প্রথমে 2 আলফা দরকার। তাহলে এখন আমার কাছে আলফা আছে, আমাদের বের করতে হবে 2 আলফা। তাহলে জাস্ট আলফার সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 ইন্টু 2i মাইনাস 5j প্লাস 4k, তাই তো। স্কেলার গুণ করছি, তাহলে 2 2 4i মাইনাস 10j প্লাস 8k, এটা পেলাম, হলো। তাহলে এবার 2 আলফা মাইনাস বিটা, অর্থাৎ 2 আলফা থেকে বিটা ভেক্টর বাদ দেবো। 2 আলফা আমাদের কাছে আছে 4i মাইনাস 10j প্লাস 8k, তাই তো, মাইনাস 8k মাইনাস বিটা মানে হচ্ছে i মাইনাস 4j প্লাস 6k। দেখ 2 আলফা পেয়েছি, এটা বসালাম, মাইনাস বিটা আমাদের কাছে যেটা রয়েছে, যা একদম প্লেন বীজগাণিতিক যোগ বিয়োগ হবে। 4i থেকে i বাদ যাবে, তাহলে কত হবে, 3i মাইনাস 10i প্লাস 4i, তার মানে হচ্ছে 6j, এই মাইনাস 10j প্লাস 4j, 6j মাইনাস 6j প্লাস 8 থেকে 6, তার মানে 2k, হলো। তাহলে অতএব 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2k, এটা একটা মান চেয়েছে। আর একটা কি বলেছে প্রশ্নটাতে দেখ, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস চেয়েছে, প্রশ্নের দিকে লক্ষ্য কর। বলছে দ্বিতীয় পার্ট, 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা একক ভেক্টর যদি এ হয় তাহলে কি পেয়েছিলাম দেখতো, এরকম না। তার মানে এই এ এর মডুলাস বের করতে হবে, মডুলাস অফ ভেক্টর, আর এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের যেহেতু 2 আলফা মাইনাস বিটা এই ভেক্টরের ইউনিট ভেক্টর এই ডিরেকশনে বের করতে হবে, তাহলে প্রথমে কি হবে, তাহলে 2 আলফা মাইনাস বিটা বাই মড অফ 2 আলফা মাইনাস বিটা হবে, তাই না রে। এই ইউনিট ভেক্টর এ সমান যদি এটা হয়, সূত্রটা আমরা নিয়মটা তা জানি, তাহলে 2 আলফা মাইনাস এ মাইনাস বিটা ডিরেকশনে তার ইউনিট ভেক্টর কি হবে, এটা বাই এটা। তাহলে এবার আমাদেরকে মড অফ 2 আলফা মাইনাস বিটা বের করতে হবে। আবার mod of 2 alpha minus beta equals to mod of 3i minus 6j plus 2k equals to কত হবে, i এর সহগ তার মানে 3 স্কয়ার প্লাস j এর সহগ মাইনাস 6 স্কয়ার প্লাস k এর সহগ 2 স্কয়ার equals to 9 প্লাস 36 প্লাস 4 কত 10, তার মানে এই 10 কোথায় রে, 40 49, তাই না, 40 আর 9 49 ইকুয়ালস টু হচ্ছে 7, ঠিক রে। হ্যাঁ ঠিক। অতএব 2 আলফা মাইনাস বিটা অভিমুখে
দেখতে পাচ্ছেন না প্রশ্নটা? অভিমুখে একক ভেক্টর ইকুয়ালস টু কি হবে, 2 আলফা মাইনাস বিটা বাই মড অফ মডুলাস 2 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 2 আলফা মাইনাস বিটা আমাদের কাছে কত আছে, এই যে 3i মাইনাস 6j প্লাস 2k বাই কত 7, এটা answer। তাহলে এর ইউনিট ভেক্টরটা এটা আসবে। এটাকে এইভাবে লিখবি 1/7 3i মাইনাস 6j প্লাস 2k। স্কেলারটাকে নর্মালি গুণ করে লিখতে হয়, এভাবে লিখতে হয়। তাহলে আজ এই পর্যন্ত থাকছে।